সন্ধ্যার গ্রিন নিউজে স্বাগত। আপনাদের সঙ্গে আছি জুলফিকার আহমেদ এবং আমি সাবরিন জাহান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকার কয়েকটি বিদেশি দূতাবাসে হামলার হুমকি গুরুত্ব দিয়ে তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে ডিবি প্রধান শফিকুল ইসলাম বলেন, ইমেইলে পাঠানো এসব বার্তা স্ক্যাম হতে পারে, তবে গোয়েন্দাদের দাবি দেশের ভাবমূর্তি নষ্ট করতে চেষ্টা করছে একটি মহল। হুমকির ঘটনায় বারিধারা ও গুলশানের পুরো কূটনৈতিক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বিস্তারিত হাসান জাকিরের রিপোর্টে। চীন, জাপান, তুরস্ক ও পাকিস্তান দূতাবাসে হামলার হুমকি দেয়া হয়েছে ইমেইলে। এমন ঘটনায় বাংলাদেশ পুলিশের সংশ্লিষ্ট ইউনিটকে অবহিত করে দূতাবাস কর্তৃপক্ষ। পরে বিষয়টিকে অতি গুরুত্ব দিয়ে দূতাবাসগুলোর নিরাপত্তা পর্যালোচনা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে দায়িত্ব দেয়া হয়েছে ডিএমপির বিশেষায়িত ইউনিট সিটিটিসিকে। পাশাপাশি কাজ করছে ডিবি পুলিশও। চারটা দূতাবাস এবং আমাদের কয়েকটা সরকারি দপ্তরেও দিয়েছে, এটা নিয়ে আমরা কাজ করতেছি। দেখা যাক, আমরা ইনশাল্লাহ আমরা তো আপনাদেরকে আশ্বস্ত করেছি যে কোনো ঘটনা ঘটলে এটা আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখি এবং আমরা আশাবাদী যে এটাও আমরা উদ্ঘাটন করব। এই নেপথ্যে যারা আছে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারব। সংবাদ সম্মেলনে ডিবি প্রধান জানান, হামলা কিংবা হামলাকারীদের সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। পরিকল্পিতভাবে কোনো মহল আতঙ্ক ও দেশকে অস্থিতিশীল করতে এটি হতে পারে। আমার ধারণা যে শত্রুতাবশত পাশাপাশি দেশের ইমেজকে নষ্ট করার জন্য আমাদের যে রাষ্ট্রদূতগণ আছেন বা বিভিন্ন এমবাসি আছে, তারা তো আমাদের তাদেরকে আসলে কিছুটা ভীত সশস্ত্র করার জন্য, এটা আমি বলবো যে এটা দেশবিরোধী একটা অপতৎপরতা। এই হুমকির উৎস খুঁজতে ইমেলের ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণ করছেন গোয়েন্দারা। পাশাপাশি বাড়তি সতর্কতা জারি করা হয়েছে ঢাকার কূটনৈতিক এলাকায়। হাসান জাকির, গ্রিন নিউজ, ঢাকা। গার্ড অব অনার দিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বঙ্গভবনে বরণ করেছে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট। বেলা 11টার দিকে বঙ্গভবনে পৌঁছালে নির্ধারিত প্রোটোকল অনুযায়ী অভ্যর্থনা জানানো হয় তাকে। এরপর গার্ড অব অনারের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে তার নিয়মিত দাপ্তরিক কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে। দীর্ঘ ৩৫ বছর পর গত ২০ আগস্ট জাতীয় সংসদে সরাসরি ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠে পেশাগত দক্ষতা, সততা, নেতৃত্বের গুণাবলী ও যোগ্যতার ভিত্তিতে নৌবাহিনী ও বিমান বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতি দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার বিমান বাহিনীর সদর দপ্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদের উদ্বোধনকালে তিনি এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী বলেন, কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলা, সততা, বিশ্বস্ততা, আনুগত্য এবং সর্বোপরি নিযুক্তিগত উপযুক্ততাকে গুরুত্ব দিতে হবে। কোনো ধরনের রাজনৈতিক মতাদর্শ কিংবা ব্যক্তিগত পছন্দ অপছন্দ যেন পদোন্নতির ক্ষেত্রে প্রভাব না ফেলে সে বিষয়ে নির্বাচনী পর্ষদের সদস্যদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী নবনিযুক্ত নৌবাহিনী প্রধান খন্দকার মিসবাউল আজিমকে অ্যাডমিরাল র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। ৫ আগস্টের পর জনগণ ভেবেছিল ফ্যাসিবাদ বিদায় হয়েছে, কিন্তু দীর্ঘ ১৫ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে পথে হেঁটেছে, বর্তমান সরকারও সেই একই পথে হাঁটছে বলে অভিযোগ করেছেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। রোববার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সিরাতুন নবী উপলক্ষে আয়োজিত সেমিনারে তিনি এই অভিযোগ করেন। তিনি বলেন, ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা থেকে বিরত না থাকলে দেশের মানুষ আওয়ামী লীগের মতোই বিতাড়িত করবে। বিশেষ একটি রাষ্ট্রকে খুশি করতে গিয়ে জুলাই জাদুঘরের অনেক উপাদান গায়েব করা হয়েছে। একটি দল ছাড়া বাকি সব দলের ইতিহাসকেও গায়েব করে দেয়া হয়েছে বলে অভিযোগ করেন বিরোধী দলীয় নেতা। দেশের বুকে তারা স্থির থাকার সাহস করতে, এই রাস্তা পরিবর্তন করতে হবে। এই আমরা দেখতে পাচ্ছি 15 বছরের ফ্যাসিবাদী সরকার যে রাস্তায় হেঁটেছে, বর্তমান সরকার সেই রাস্তা ধরেই হাঁটছে। এই রাস্তা পরিবর্তন করতে হবে। এই রাস্তা ফ্যাসিবাদের রাস্তা, এই রাস্তা আয়নাগরের রাস্তা, এই রাস্তা অসংখ্য মানুষকে বিনা বিচারে খুন করার রাস্তা, এই রাস্তা শাপলা চত্বরে আলিম উলামার উপর হায়নার মতো ঝাঁপিয়ে পড়ার রাস্তা। এই রাস্তা বাংলাদেশের মানুষ এই রাস্তায় কাউকে চলতে দেবে না।
স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য বলে জানালেন তথ্যমন্ত্রী আন্দালিব রহমান। আর এলজিআরডি মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, বিগত 17 বছরে দুর্নীতি ও অনিয়মে জড়িতদের বিরুদ্ধে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, পাবনায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পণ্য পরিবহনের সুবিধার্থে শিগগিরই ঈশ্বরদী বিমানবন্দর চালু করা হবে। আরও জানাচ্ছেন জিহাদ রাহাত। নতুন দায়িত্ব গ্রহণের পর প্রথমবার সচিবালয়ে আসেন তথ্যমন্ত্রী আন্দালিব রহমান। পরে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন। জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে সবাইকে নিয়ে কাজ করার ইচ্ছা জানান তিনি। সংবাদ মাধ্যমকে গণতন্ত্রের অন্যতম স্তম্ভ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, বিগত সময়ের কর্তৃত্ববাদী মনোভাব থেকে বেরিয়ে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করাই বর্তমান সরকারের লক্ষ্য। আমরা দেখেছি যে সংবাদ মাধ্যম বা অন্যান্য মিডিয়া, এটাও মানতে হবে যে ওনারাও গণতন্ত্রের একটা অনেক বড় স্তম্ভ। এই 17 বছর আমাদের লড়াইটা ছিল গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা, যেটা নামে মাত্র গণতন্ত্র ছিল। বাট আমরা জানতাম যে একটা ফেসবুক স্ট্যাটাস দেওয়ার পরেও অনেকের অনেকবারই 10 বার চিন্তা করতে হতো স্ট্যাটাসকে আমি রাখবো কি রাখবো না। দায়িত্ব নেয়ার পর এদিন প্রথমবার সচিবালয়ে আসেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত 17 বছরে দেশের দরিদ্র প্রান্তিক মানুষের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। তার একমাত্র লক্ষ্য মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করা। বিগত 17 বছরের যে অব্যবস্থাপনা আপনারা দেখেছেন, একটা ফ্যাসিবাদ সরকার, একটা অলিগার্কিক সরকার কিভাবে সে ধনী শ্রেণীকে সেবা করে তারা এই দেশের দরিদ্র মানুষের অধিকার হরণ করেছিল। আজকে কিন্তু জনাব তারেক রহমান দরিদ্র মানুষের পক্ষ হয়ে নিজে কথা বলছেন। তাদের উন্নয়নের জন্য তিনি ফ্যামিলি কার্ড কথা প্রবর্তন করেছেন, তিনি কৃষক কার্ডের কথা প্রবর্তন করেছেন। সাংবিধানিক প্রক্রিয়ায় যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন হবে বলেও জানান মন্ত্রী। 5টা স্তরে এখানে নির্বাচন, প্রত্যেকটি স্তরে নির্বাচন হবে এবং সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধিরা। এদিন সচিবালয়ে মন্ত্রণালয় ও অধস্তন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন নবনিযুক্ত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। যশোরে ফ্লাইট সংখ্যা বাড়ানো সহ পাবনায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য তেজস্ক্রিয় সামগ্রী পরিবহনের সুবিধার্থে শিগগিরই ঈশ্বরদী বিমানবন্দর চালুর কথা জানান তিনি। যশোরে আমাদের 2টা ফ্লাইট দেওয়ার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। ইতিমধ্যে আমার সঙ্গে প্রাইভেট ফ্লাইট যারা মানে ইউএস বাংলা, তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে 2টা ফ্লাইট, সকালে একটা বিকেলে একটা করবে আর কি। আর ফ্লাইট সংখ্যা অভ্যন্তরীণ বাড়ানোর আমাদের আপাতত চিন্তা নেই। কাজকর্মে গতি আনতে উদ্ভাবনী পরিকল্পনায় মনোযোগী হতে কর্মকর্তা কর্মচারীদের তাগিদ দেন বিমানমন্ত্রী। জিহাদ রাহাত, গ্রিন নিউজ, ঢাকা। রোহিঙ্গা সংকট মিয়ানমারের অভ্যন্তরীণ ইস্যু, সেজন্য এটির সমাধানের দায়িত্ব তাদেরই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। রোববার জাতীয় প্রেস ক্লাবে রোহিঙ্গা সংকট সমাধান বিষয়ক এক আলোচনা সভায় তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় রোহিঙ্গা ইস্যুতে জাতীয় ঐক্যের বিকল্প নেই। এটি সমাধানে আন্তর্জাতিক আইন ও সংবিধান মেনে কাজ করছে সরকার। তিনি বলেন, সরকার মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার পক্ষে নয়। রোহিঙ্গারা বাংলাদেশি নয়, তারা এই ভূখণ্ডের জনগোষ্ঠী নয়। রোহিঙ্গাদের আন্তর্জাতিকভাবে যেভাবে দেখা হচ্ছে, আমরা ঠিক একইভাবে দেখছি। এটি মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা। বাংলাদেশ সরকার বিষয়টিকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখছে। প্রতি বছর বর্ষা আসে, সঙ্গে আসে ডেঙ্গুর ভয়। সংবাদপত্রের পাতায় উঠে আসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। হাসপাতালগুলোতে বাড়ে রোগীর চাপ। ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণে রাখার জন্য প্রতি সপ্তাহে পরিচ্ছন্নতা কার্যক্রম চালাচ্ছে বলে জানান 2 সিটির প্রশাসক। তবে বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু মোকাবিলা করার জন্য জনসচেতনতার বিকল্প নেই। সানজিদ হাসনাতের রিপোর্ট। আগস্ট মাস এখনো শেষ হয়নি, এরই মধ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা গত জুলাইয়ের হিসাবকে ছাড়িয়ে গেছে। আক্রান্তের হার ইতিমধ্যে জুলাইয়ের চেয়ে 27% বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি মাসে 11,712 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন, যেখানে পুরো জুলাই মাসে এই সংখ্যা ছিল 9,206 জন। প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা এবং হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের রয়েছে নানা অভিযোগ। হঠাৎ করে শরীরে জ্বর, বমি ভাব, তারপর মাথা ঘোরায়। বাসায় গিয়ে ট্রিটমেন্ট করছে, করার পরে ঠিক হয় না, তারপরে ভর্তি করছে এখানে। আমগানো তো সিটি
পৌরসভা, কিন্তু মশার ওষুধ দেয় না ওখানে। এটা সিটি কর্পোরেশনের কাজ তেমন একটা ভালো না। যদি ভালো হইতো তাহলে এই যে মশার যে নিয়ন্ত্রণটা এগুলো ঠিকমতো করে না। অবহেলা একদম। আমরা যে জায়গায় আমার প্লাটেলেট 49,000 আসছে, 49,000। আমার বলে সুস্থ, আমাকে আপনার ভর্তি নেওয়া যাবে না। চিকিৎসকরা বলছেন বর্তমান আবহাওয়া এডিস মশার বংশবৃদ্ধির জন্য খুবই অনুকূল। অক্টোবর পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে এবং নভেম্বরে গিয়ে তা কমতে শুরু করবে বলে জানান তারা। যদি বৃষ্টি কমে যায় তাহলে হয়তো ডেঙ্গু আস্তে আস্তে কমতে থাকবে। এখন বিগত কয়েক বছরের যে এই সংখ্যাটা যদি আমরা দেখি, তাহলে এই আগস্ট সেপ্টেম্বর এই সময়টাতেই দেখা যায় যে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা একটু বেশি থাকে। কাজেই বোঝা যাচ্ছে যে এই আগস্ট মাস হয়তো একটু বেশি থাকবে, আর সেপ্টেম্বরে হয়তো হয় এরকম থাকবে অথবা কমতেও পারে। ঢাকার 2 সিটি কর্পোরেশন বলছে ঢাকা শহরকে ডেঙ্গু মুক্ত এবং মশা নিয়ন্ত্রণে রাখার জন্য প্রতি সপ্তাহে পরিচ্ছন্ন কার্যক্রম চলমান আছে। ডেঙ্গু নিয়ে আমরা বহুত আগে থেকে প্রিপারেশন নিয়েছি। ডেঙ্গু যাতে নিয়ন্ত্রণে থাকে এটার জন্য আমরা টাস্ক ফোর্স গঠন করেছি। আমাদের হেলথ অফিসার আছে, আমাদের 10টি জোনে প্রতিটি জায়গায় আমরা মনিটরিং করছি এবং এডিস মশা যেখানে যেখানে লার্ভা পাওয়া যাবে এই কারণে আমরা মোবাইল কোর্টের ব্যবস্থা করেছি। আমরা চেষ্টা করছি যে যে জায়গায় আমরা এখনো খবর পাই সে জায়গায় আমরা ক্র্যাশ প্রোগ্রাম করে যাতে সেটা থেকে নিবৃত্ত করা যায়। এডিস মশার প্রজনন স্থল দ্রুত ধ্বংস করা না গেলে সামনে ডেঙ্গু পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সঞ্জিত হাসনাত, গ্রিন নিউজ, ঢাকা। সরকারের প্রথম 6 মাসে বাজার ব্যবস্থাপনা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। বাজার তদারকি, টিসিবিকে ডিজিটাল করা, স্মার্ট ফ্যামিলি কার্ড, নিয়মিত অভিযান সবই আছে সরকারের তালিকায়। কমেছে মূল্যস্ফীতিও। কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন, বাজারের সুফল কোথায়? 6 মাসের বাজার ব্যবস্থাপনার চিত্র জানাচ্ছেন কামরুল হাসান। সরকারের প্রথম 180 দিনে বাজার নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে একগুচ্ছ উদ্যোগ। বাজার তদারকি জোরদার, টিসিবিকে ডিজিটাল করা, স্মার্ট ফ্যামিলি কার্ড চালু এবং উৎপাদন থেকে ভোক্তার হাতে পণ্য পৌঁছানো পর্যন্ত নজরদারির ব্যবস্থা করেছে সরকার। বাজার নিয়ন্ত্রণে পরিচালনা করা হয়েছে হাজার হাজার অভিযান। নিয়মিত প্রকাশ করা হচ্ছে নিত্যপণ্যের দাম ওঠানামার প্রতিবেদনও। এরই মধ্যে মূল্যস্ফীতির পরিসংখ্যানে এসেছে স্বস্তির খবর। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসেবে জুনে 9.16% থাকা সার্বিক মূল্যস্ফীতি জুলাইয়ে নেমেছে 8.32%। খাদ্য মূল্যস্ফীতি 8.60 থেকে কমে হয়েছে 7.16%, যা গত 8 মাসের মধ্যে সর্বনিম্ন। তবে মূল্যস্ফীতি কমার অর্থ বাজার দর কমে যাওয়া নয়, বরং এর অর্থ দাম বাড়ার গতি কিছুটা কমেছে। বাস্তব বাজারে এখনও স্বস্তি ফেরেনি। রাজধানীর বিভিন্ন বাজারে ডজন ডিম বিক্রি হচ্ছে প্রায় 150 টাকায়, ব্রয়লার মুরগি 190, মিনিকেট চাল 78 টাকা কেজি। অনেক সবজির দামও 80 থেকে 100 টাকা ছাড়িয়েছে। কাঁচামালের বাজার পূর্বের চেয়ে তুলনামূলকভাবে দৈনিক দিনেই দাম বাড়তেছে। গ্যাস সপ্তাহ শুরুতেই ছিল আপনার 140 ডজন, আর এর মাঝে থেকেই আপনার এখন তুরি 150 ডজন। সোনালির দামও বেশি, ব্রয়লারের দামও বেশি, কোনো দামই কম না। সরকারের 6 মাস পূর্তির পরদিন বাণিজ্যমন্ত্রী স্বীকার করেছেন, জীবনযাত্রার বর্তমান ব্যয় নিয়ে তিনি সন্তুষ্ট নন। তার মতে, দ্রব্যমূল্য কমাতে জ্বালানি, বিদ্যুৎ, ঋণের সুদ, উৎপাদনশীলতা, পরিবহন ও অবকাঠামো সব ক্ষেত্রেই দরকার উন্নতি করা। আমি সন্তুষ্ট হব জীবনযাত্রার ব্যয় এখন যা আছে যদি তার থেকে সাবস্টেন্সিয়ালি কমে। এখন সেই কমানোর জন্য কতগুলি অনুঘটক আছে। একটা হলো সেটার জন্য বিদ্যুৎ হতে হবে আপনার সাশ্রয়ী মূল্যে। উৎপাদনের জন্য যেটা জ্বালানির নির্ভরতা, সেটা যখন নির্ভরযোগ্য একটা অবস্থায় পৌঁছাবে তখন জীবনযাত্রার ব্যয়টা কমবে। শুধু অভ্যন্তরীণ বাজার নয়, বৈদেশিক বাণিজ্যেও উদ্যোগের কথা বলছে বাণিজ্য মন্ত্রণালয়। বর্তমানে 202টি গন্তব্যে 812 ধরনের পণ্য রপ্তানি করছে বাংলাদেশ। তৈরি পোশাকের বাইরে চামড়া, ওষুধ, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, হালকা প্রকৌশল ও পাটজাত পণ্যকে নতুন রপ্তানি খাত হিসেবে এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। কামরুল হাসান, গ্রিন নিউজ, ঢাকা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের গতিবিধিতে নজর রাখছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ক্যামেরা। প্রযুক্তিটি চালুর পরে ব্যাপক হারে ধরা পড়ছে অনিয়ম, বেড়েছে ট্রাফিক আইনে মামলার সংখ্যা। প্রথম দুদিনেই বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে 517টি মামলা হয়েছে। চট্টগ্রাম থেকে পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন জেরিন জামান।
মহাসড়কে বেপরোয়া গতি, উল্টো পথে গাড়ি চালানো কিংবা যেখানে সেখানে পার্কিংয়ের মতো অনিয়ম ঠেকাতে প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে। নগরীর সিটি গেট থেকে নারায়ণগঞ্জের সাইনবোর্ড পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার সড়কে বসানো হয়েছে ১,৪২৭টি এআই ক্যামেরা। ক্যামেরা চালুর পর প্রথম দুদিনে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় ঘটেছে ৫১৭টি মামলা। এর মধ্যে বেশিরভাগই বাস, প্রাইভেট কার ও মাইক্রোবাসের বিরুদ্ধে। আইন ভাঙার তালিকা থেকে বাদ যায়নি সরকারি যানবাহনও। আমাদের সীতাকুণ্ড থেকে বড়দারঘাট পর্যন্ত যে ইউটার্ন গুলো আছে এটা অনেক দূরে, এগুলো ঘুরে আসা একজন গাড়ির মালিকের উপর অনেক খরচের ব্যাপার হয়ে যায়। হাই রোড থেকে বিশেষ করে 3 চাকা সিএনজি যে গাড়িগুলো আছে ওগুলো সরা ফেলতে হবে, না হয়তো আমরা প্রতি স্টপেজে বের করার মতো আমাদের ওইরকম ক্যাপাসিটি থাকে না। মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে এআই প্রযুক্তির ব্যবহারকে স্বাগত জানিয়েছেন চালক যাত্রীরা। ক্যামেরা ভালো হয়েছে, রোডে উচ্ছৃঙ্খলা কম চলতেছে, মানে হারাহারিটা কম চলতেছে গাড়িগুলো। আমরা সরকারের যেভাবে রুল চালু করতেছে ওইটাই আমরা সাধুবাদ জানাই। দাউদকান্দি থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত বসানো হয়েছে ৪৫৩টি ক্যামেরা। পুলিশ কর্মকর্তা বলছেন, এআই ক্যামেরা চালুর আগে এই অংশে প্রতিদিন গড়ে ১২০ থেকে ১৪০টি মামলা হতো। প্রযুক্তির নজরদারি শুরু হওয়ায় এখন শনাক্ত হচ্ছে আরও বেশি অনিয়ম। বেপরোয়া গতির গাড়ি চালানোর কারণে মূলত দুর্ঘটনাগুলো বেশি ঘটে। তো সেক্ষেত্রে চালকেরা দেখি যে তারা এখন আগের চেয়ে অনেক সচেতন। তারা সচেতনতার সহিত তাদের যে স্পিড লিমিট আছে এটা মেনেই গাড়ি চালাচ্ছেন, যার ফলে দুর্ঘটনাও কমে গেছে। সংশ্লিষ্টরা বলছেন, নিয়মিত এআই নজরদারি শুধু ট্রাফিক শৃঙ্খলায় ফেরাবে না, কমাবে মহাসড়কে দুর্ঘটনার ঝুঁকিও। জেরিন জামান, গ্রিন নিউজ ডেস্ক। গ্যাস বিদ্যুৎ সংকটে গাজীপুরে তৈরি পোশাক কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে সময়মতো রপ্তানি আদেশ পূরণ নিয়ে যেমন অনিশ্চয়তা তৈরি হয়েছে, তেমনি শ্রমিকদের মধ্যেও বাড়ছে চাকরি হারানোর শঙ্কা। সংকট কাটাতে অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সরবরাহের দাবি জানিয়েছেন শিল্প মালিকরা। গাজীপুর প্রতিনিধি মোশাররফ হোসেন জয়ের প্রতিবেদন, জানাচ্ছেন জেরিন জামান। কয়েক মাস আগেও বাড়তি রপ্তানি আদেশে ব্যস্ত ছিল গাজীপুরের পোশাক কারখানাগুলো। তবে গ্যাসের চাপ কমে যাওয়ায় এখন থমকে যাচ্ছে উৎপাদন। কোথাও ধীর গতিতে চলছে মেশিন, আবার কোথাও ঘন্টার পর ঘন্টা বন্ধ। এতে কাজ থাকলেও অলস সময় কাটাতে হচ্ছে শ্রমিকদের। বাড়ছে সময় মতো বেতন না পাওয়া ও চাকরি হারানোর শঙ্কা। গ্যাস না থাকার কারণে আমাদের কোম্পানি চলতেছে না, কোনো প্রোডাকশন হইতেছে না। গ্যাস নাই, গ্যাসের কারণে আমাদের ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়া অবস্থা। পাটির কাপড় যদি আমরা ঠিক মতো ডাইং করতে না দিতে পারি, আমরা ঠিক সঠিক সময় স্যালারি পাচ্ছি না। কোম্পানির কাজ নাই, প্রোডাকশন নাই, যদি বেতন চাইতে গেলে কোম্পানি মালিক বলে আমাদের কোনো কাজ নেই, বেতন কেমনে দেব? শিল্প মালিকরা বলছেন, সময় মতো রপ্তানি নিশ্চিত করা নিয়ে দেখা দিয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। তাদের যদি যথাসময় যদি আমরা তাদের শিপমেন্টে যদি বুঝাই না দিতে পারি, সেটা তাদের চুক্তির মধ্যে উল্লেখ আছে পেনাল্টি। তো আমরা অলমোস্ট এখন বর্তমান যে সিচুয়েশন আছে এটার মধ্যে আমরা অলরেডি পেনাল্টির মধ্যে আছি। ইভেন গত 2 দিন যাবত 1-এর কাছাকাছি গ্যাস প্রেশার পাচ্ছি, যার কারণে আমাদের উৎপাদন মেশিনারিজ চালাতে পারছি না। আমাদের প্রোডাক্টিভিটি 50%-এর নিচে নেমে গেছে। গ্যাস সংকট দীর্ঘায়িত হলে উৎপাদন আরও কমে গিয়ে চরম ক্ষতির মুখে পড়তে পারে দেশের অন্যতম প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্প বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জেরিন জামান, গ্রিন নিউজ ডেস্ক। কলকাতায় আবাসিক হোটেল অগ্নিকাণ্ডের পর নিরাপত্তা নিয়ে কঠোর অভিযান শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এরই মধ্যে ওই হোটেল মালিককে গ্রেফতার করেছে পুলিশ। অগ্নি নিরাপত্তা বিধি না মানার অভিযোগে কলকাতা ইতোমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে 13টি হোটেল। পাশাপাশি কলকাতার 50 এবং বিভিন্ন জেলার আরও 29টি হোটেলকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। মোর্শেদা খান লিপির ডেস্ক রিপোর্ট। কলকাতার নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটে হোটেল শিখা ইনে অগ্নিকাণ্ডে 7 বাংলাদেশি পর্যটক সহ 9 জনের মৃত্যুর পর ওই এলাকার হোটেল ও রেস্তোরাঁগুলোর অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তদন্ত শুরু করেছে পশ্চিমবঙ্গ ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় 3 দিন পর এই অভিযান শুরু হয়। ওই ঘটনায় হোটেল লিজধারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরই মধ্যে কলকাতার হোটেলের মালিক বীরেশ্বর মিত্র কয়েকদিন পলাতক থাকার পর গ্রেপ্তার হয়েছেন। সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, বন্ধ করে দেয়া বা নোটিশ পাওয়া হোটেলগুলোর বেশিরভাগই মধ্য কলকাতার মির্জা গালিব স্ট্রিট, মার্কুইস স্ট্রিট ও SN ব্যানার্জি রোড এলাকায় অবস্থিত। কর্মকর্তারা জানিয়েছেন, নিয়ম না মানা হোটেলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
রাজ্য দমকল বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, মধ্য কলকাতার অন্তত 16টি হোটেলকে অগ্নি নিরাপত্তা বিধি লঙ্ঘনের কারণে বন্ধ করতে বলা হয়েছে। বৃহস্পতিবার থেকে কলকাতার 50টিরও বেশি হোটেলকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ভয়াবহ এই আগুনের ঘটনায় নিহত 9 জনের 7 জনই বাংলাদেশি। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নিহত বাংলাদেশিদের 6 জনের মরদেহ বাংলাদেশে পাঠানো হয়েছে। আরেকজনের মরদেহ শুক্রবার কলকাতাতেই দাহ করা হয়েছে। মোর্শেদা খান লিপি, গ্রিন নিউজ ডেস্ক। এখন এ পর্যন্তই। গ্রিন নিউজ ও অন্যান্য আয়োজন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুকে। সবশেষ খবর জানতে গ্রিন নিউজের সাথেই থাকুন।